দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমরা দুইজন, আমি তানিয়া হারুন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস অন্যান্য শিরোনামগুলি। যাচ্ছি পুরো খবরে। নির্বাচনের সময় নিয়ে সরকারের কোনো বার্তা ইসিতে এখনো পৌঁছেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেছেন সরকারের সাথে আলোচনা করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে। তবে জাতীয় নির্বাচনে ভোট যখনই হোক প্রস্তুত ইসি। রোববার ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ। বিগত 15 বছরে কখনো বিরোধী দল ছাড়া ভোট, আবার কখনো ভোটারবিহীন নির্বাচনের নজির গড়েছিল আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভোট নিয়ে গণমানুষের আস্থা ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে গঠিত হয় সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে রাজনীতিতে শুরু হয় টানাপোড়েন। তবে 13 জন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত আসে যৌথ ব্রিফিংয়ে। জানানো হয় পরবর্তী করণীয় ঠিক করবে ইসি, একটা তারিখ ঘোষণা করবে। লন্ডন বৈঠকের নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে সরকারের কোনো বার্তা এখনো ইসিতে পৌঁছেনি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। ঈদের ছুটি পরবর্তী প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান সিইসি। আমি ভিতরের কি আলাপ হয়েছে শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে, এটা তো আনসাইন্ড। আমার কাছে যেটা আসছে আনসাইন্ড, এটা কপি আমি পেয়েছি আনসাইন্ড। সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে, তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট। কারণ অফিসিয়ালি কোনো কিছু না শোনা পর্যন্ত ইতিহাসের পিছনেও ইতিহাস থাকে, আলাপের পিছনেও আলাপ থাকে রে ভাই। সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ভোট যখনই হোক না কেন প্রস্তুত আছে নির্বাচন কমিশন। সরকারের সাথে আলোচনা করেই ঠিক করা হবে নির্বাচনের তারিখ। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। কিন্তু এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি। ঐতিহাসিক নির্বাচনের অপেক্ষায় থাকা অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনে আস্থা আছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। শুধু ওই যে ভিডিও ক্লিপ দেখে যেটুকু মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে স্বস্তি ফিরেছে জনমনে। সাধারণ মানুষের আশা, এর ফলে রাজনৈতিক অচল অবস্থার নিরসন হবে, দূর হবে সব শঙ্কা। তাদের দাবি সফল এই বৈঠকের পর চাঙ্গা হবে ব্যবসা বাণিজ্য, সচল হবে দেশের অর্থনীতি, সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের মানুষ ফিরে পাবে গণতান্ত্রিক অধিকার। নাইম আলজিকো জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির আকাশে জমে থাকা ঘন কালো মেঘ অনেকটাই কেটে গেছে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর। নির্বাচনের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তার অবসান হয়েছে, সংস্কার বিচার সহ আরো নানা ইস্যুতে হয়েছে ফলপ্রসূ আলোচনা। ফলে সাধারণ মানুষের মনে শঙ্কার বদলে এক ধরনের স্বস্তি কাজ করছে। আমরা যারা রাজনীতি করি না, আমরা মনে করি জিনিসটা আলোচনা করছে ভালো হয়েছে। যেহেতু নির্বাচনের তারিখটা বিভিন্ন রাজনৈতিক দলের ইচ্ছায় আগায় গেছে কিছুটা, সবাই খুশি, রাজনৈতিক দলও খুশি, সরকারও খুশি, পাবলিকও খুশি। মীর হোসেন দীর্ঘদিন ধরে ফার্মগেটে কাপড় বিক্রি করে আসছেন। বলেন, রাজনৈতিক অস্থিরতায় মন্দা ব্যবসা বাণিজ্য, বিশ্বাস রাজনৈতিক স্থিতিশীলতায় কাটবে অর্থনৈতিক মন্দা। অর্ধেক রাতে টাকা ঢুকা নাই, এই কারণ বসা যায় ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ যাচ্ছে। তার মতো একই কথা অন্যান্য ব্যবসায়ীদের। দেশের অর্থনীতির চাকা চাঙ্গা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। এখন তো যে বেচাকেনা যে পরিস্থিতি, পোলাপান নিয়ে কোনো ইয়ে করতে পারি না, পড়াশোনা করাইতে পারি না পোলাপানরে। কোনো সময় যদি আবার সরকার চেঞ্জ হয় তাহলে ইনশাল্লাহ আবার ফিরে আসবে, একসময় ব্যবসা আবার ফিরে আসবে। বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন সাধারণ ভোটাররা। দেশের অবস্থার খুবই খারাপ, আর দেশের অবস্থা এই উত্তোলন হওয়ার পিছনে আমাদের সুষ্ঠু একটা নির্বাচন দরকার। একটা সরকার সেটেল ডরাইবো, সরকার আছে, কঠোর নিরাপত্তা থাকবো। নির্বাচন হলে সারা দেশ ওয়ারিস একটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে আসবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা বড় রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে, সেটা করতেই পারে। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি ইলেকশনটা হয়ে যাবে জনগণের অংশগ্রহণে এবং সর্বদলের অংশগ্রহণে, তত তাড়াতাড়ি আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকে উত্তরণ
খুব দ্রুত বাংলাদেশে হবে। সাধারণ ভোটাররা চান সংসদ হয়ে উঠুক গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। আবারও উৎসবমুখর পরিবেশে ভোট হোক, প্রাণবন্ত হোক জাতীয় সংসদ। সেজন্য অন্তর্বর্তী সরকার সহ প্রতিটি রাজনৈতিক দলের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা দায়িত্বশীল আচরণ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। নির্বাচন ফেব্রুয়ারিতে এগিয়ে আসার ইঙ্গিতে স্বস্তি ফিরছে ব্যবসা বাণিজ্যে। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের সফলতায় দেশে স্থিতিশীলতা ফেরার আশা করছেন ব্যবসায়ীরা। বিনিয়োগ খরা কাটাতে নির্বাচিত সরকার আসার আগ থেকে ব্যবসায় নিরবচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। মরিয়ম আজিজ মৌরিন এ নিয়ে একটি রিপোর্ট করেছেন। লম্বা সময় ধরে নানা সংকটে ধুঁকছে শিল্প কারখানা। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা তা বাড়িয়েছে আরও। সরকারের শত চেষ্টায় কাটছে না বিনিয়োগ খরা। 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমান বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলায় নতুন আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, নির্বাচন ঘিরে নানা সংঘাত সহিংসতা কতটা সামাল দিতে পারবে অন্তর্বর্তী সরকার তা নিয়ে আছে প্রশ্ন। যখনই আসলে কোনো রাজনৈতিক অস্থিরতা থাকে তখন ব্যবসায়ীরা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। রাজনৈতিক একটা স্থিতিশীলতা ছাড়া অর্থনীতির স্থিতিশীলতা আনাটা একটু মুশকিল হয়ে যায়। একটা সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত, যে নির্বাচনটা হবে ট্রান্সপারেন্ট এবং এটা যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে একেবারে দৃষ্টান্তমূলক একটা নির্বাচন হবে, সেটাই আমরা চাই। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ খরা কাটাতে আগে থেকে নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন ব্যবসার পরিবেশ। যে বিনিয়োগের যে প্রতিশ্রুতির কথা আমরা শুনেছিলাম, সেই বিনিয়োগ কিন্তু আসছে না। হ্যাঁ, আমাদের শিক্ষার্থী অনেক পড়াশোনা করছে কিন্তু পরীক্ষার সময় যে ফেল করছে। আমাদের অর্থনীতি তো একটা রেজাল্ট ড্রিভেন বিজনেস। আপনি যদি পারফরম্যান্স যদি আপনি না দেখাতে পারেন, আপনি বিনিয়োগকারীকে আপনি কি করে এখানে আপনি আকৃষ্ট করবেন? নির্বাচনকে কেন্দ্র করে কালো টাকা সাদা করার বিষয়ে সরকারের সুস্পষ্ট দিক নির্দেশনা চান সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকটি দেশকে স্বস্তির বার্তা দিয়েছে, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেশের যে কোনো সংকট সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনের সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সচিবালয় ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। টানা 14 দিনের ঈদের ছুটি কাটিয়ে প্রথম কর্মদিবস সরকারি কর্মকর্তা কর্মচারীদের। ছুটি শেষে প্রথম দিন সচিবালয় ছিল না কাজের তাড়াহুড়ো। আর এই চাকরি 38 বছর পাই চলে, এই জীবনে এত লম্বা ছুটি না আমি আর জীবনে পাই নাই। অন্য সময় তো 3 দিন ছুটি ছিল, সময় পাওয়া যাচ্ছে না, ভালো হয়েছে। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বেড়ানো হচ্ছে। ছুটি আমরা খুব ভালোভাবে কাটালাম, কারণ ভালোভাবে আমরা অবশ্যই সবাই উপস্থিত হয়েছি। রোববার সকাল 10টার আগেই সচিবালয়ে আসেন কয়েকজন উপদেষ্টা। এবার ঈদযাত্রা আগের বারের মতো ভালো না হলেও অস্বস্তির ছিল না বলে মন্তব্য করেন সড়ক উপদেষ্টা। প্রাণী সম্পদ উপদেষ্টা মনে করেন, পশু কোরবানি কিছুটা কম হলেও ঈদ ছিল সন্তুষ্টির। ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। ইমিডিয়েটলি ফিটনেসবিহীন এবং ওই যে মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন গাড়ি নামানোর ব্যবস্থা হচ্ছে। সার্বিকভাবে মানুষ ভালোভাবে ঈদ করেছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু কোরবানি হয়নি আর কি। যারা উপরের দায়িত্বে থাকে তাদের কিন্তু ছুটি বলে কোনো কিছু থাকে না। এদিকে সরকারের মুখপাত্র উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে তারেক রহমানের বৈঠক দেশকে দিয়েছে স্বস্তির বার্তা। তবে কোন দলের এ নিয়ে ভিন্ন মত থাকতে পারে। পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত সব বাহিনীর সদস্যরা। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন, ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকার একটি মানবিক পুলিশ বাহিনী তৈরি করতে চায়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত ইস্যু নিয়ে বিএনপি সহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে আবারও বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ১৭ জুন সকাল 10:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবে এবং চলবে ১৯ জুন পর্যন্ত। এই বৈঠকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ইস্টার্ন হাউজিং থেকে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণ করার অভিযোগে পতিত সরকার প্রধান শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে ঢাকার ৫ ঠিকানায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার দুপুরে দুদকের দেয়া চিঠির বিষয়ে জানানো হয়। সেখানে বলা হয়েছে টিউলিপ সিদ্দিককে ২২ জুন জিজ্ঞাসাবাদ করার জন্য চিঠি পাঠানো হয়েছে। দুবাইয়ে মেয়ের ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক ব্যক্তিগত আক্রমণের শিকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর। টাকা পাচারে অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্ন খাতে প্রভাবিত করতে তাকে এই আক্রমণ করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক প্রধান আহসান এইচ মনসুর। বুধবার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। একই সাথে পাচারের টাকা উদ্ধারে দেশে বিদেশে মামলা করবে বাংলাদেশ, তবে কি ধরনের মামলা হবে তার সিদ্ধান্ত নেবেন আইনজীবী, এমনটি জানান গভর্নর। অভিজাত দুবাইয়ের মতোই আভিজাত্য ছবির এই ফ্ল্যাটটিতে। সংযুক্ত আরব আমিরাতের আল জাদাফ এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটটির মালিক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং মেয়ে মেহেরিন সারা মনসুর। দুবাই সরকারের ফ্ল্যাট ক্রয়ের চুক্তিনামায় দেখা যায় আল জাদাফের ৪৬০ নং প্লটের ১ নং ভবনের নাম পালাজ্জো ভার্সেস। ভবনটির ৭ম তলায় ২৭১৬ নং প্রপার্টিতে রয়েছে নিজস্ব সুইমিং পুল, ৩টি গাড়ি পার্কিং সহ ৪৭১৫ বর্গফুট আয়তনের নজর করা আবাসন ব্যবস্থা। গেল বছরের ২৪ ডিসেম্বর দেশীয় মুদ্রায় প্রায় ৪৪ কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কেনা হয়। বিষয়টি নিয়ে ঈদুল আজহার ছুটি সরগরম হয় ভার্চুয়াল দুনিয়ায়। অবশেষে বিষয়টির ব্যাখ্যা দিতে টানা ১০ দিন ঈদের ছুটি শেষে কেন্দ্রীয় ব্যাংকে হাজির গভর্নর। জানান উদ্দেশ্যমূলক ব্যক্তিগত আক্রমণের শিকার তিনি। আমি লন্ডনে যাই তখনই এই অ্যাটাকটা হয় এবং এটা কি প্রমাণ করে, অর্থাৎ প্রমাণ করে যে তারা তাদের চাচ্ছে আপনাদের দৃষ্টি, আমাদের সোশ্যাল মিডিয়া এবং দৃষ্টিটা তাদের দিকে না রেখে আমার দিকে নিয়ে আসা। দ্যাট ইজ দ্য ক্যালকুলেটেড মুভ। তো এবং সেটাই তারা চেষ্টা করে এবং চেষ্টায় কিছুটা সফলও হয়। এ সময় বিদেশে জব্দ হওয়া সম্পদ উদ্ধারে সরকারের করণীয় তুলে ধরেন আহসান এইচ মনসুর। তারা নিশ্চয়ই আমাদের সাথে কিছুটা হলেও একমত যে এখানে যথেষ্ট কারণ আছে তাদের সম্পদকে জব্দ করার মতো, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর, সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে, সেটা একটা ডিসিশনের ব্যাপার আছে সরকারের। যুক্তরাজ্য ব্যতীত অন্য কোনো দেশ পাচার হওয়া সম্পদ ফেরাতে আগ্রহ দেখাচ্ছে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। রাজধানীতে এনটিআরসি এ নিয়োগ প্রত্যাশীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার দুপুরে প্রেস ক্লাব এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে নিয়োগ প্রত্যাশীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ, করা হয় লাঠিচার্জও। এ সময় আহত হয় ১৬ জন। গত ৮ জুন গণবিজ্ঞপ্তি জারি করে সচিবালয়ে, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে ডিএমপি। 2020 সালের আবেদন আমরা পাস করেছি, প্রিলি রিটেন ভাইবা দিয়ে প্রায় 5 বছর সময় নষ্ট করছে, যার কারণে আমাদের বয়স 35-এর ঊর্ধ্বে হয়ে গেছে। আমাদের একটা বারের জন্য আবেদনের সুযোগ দেওয়া হয় না। আমাদের নিয়োগে আবেদন করতে দেয়নি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, তাই আমরা এই দাবি আদায়ের জন্য গেছিলাম লং মার্চ করার জন্য। টিয়ার শেল আর গ্রেনেড নিক্ষেপ করছে আমাদের উপর, অনেকগুলো ভাইকে লাঠি চার্জ করছে। এই টিয়ার শেল আর গ্রেনেড আমার পায়ে এসে পড়েছে ভাই। সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু আর নেই। রোববার বিকাল ৫টা ১০ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
মোস্তফা মহসিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এবারে ইরান ইসরায়েল প্রসঙ্গ। যে কোনো আক্রমণের জবাব পূর্ণ শক্তি দিয়ে দিবে যুক্তরাষ্ট্র, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান সেই জবাব হবে নজিরবিহীন। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোতে হামলার ইরানের হুমকিতে এমন হুঁশিয়ারি দেন তিনি। তবে ইরানে হামলায় সংশ্লিষ্ট সবার উপরই পাল্টা আঘাত করা হবে বলে সতর্ক করেছে তেহরান। যুক্তরাষ্ট্র অস্বীকার করলেও ইরানের দৃঢ় বিশ্বাস ইসরায়েলের হামলায় ওয়াশিংটনের সায় আছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য বস্তুতে ইরান হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। লক্ষ্যবস্তুর তালিকায় ইরাকে থাকা মার্কিন বিশেষ বাহিনীর ঘাঁটি, উপসাগরীয় অঞ্চলের সামরিক ঘাঁটি ও বিভিন্ন কূটনৈতিক মিশন রয়েছে। এতেই হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানকে সতর্ক করলেন। হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রে ইরানের যে কোনো হামলার নজিরবিহীন জবাব পাবে তেহরান। যদিও এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাসগুলি আংশিকভাবে ফাঁকা হয়ে গেছে। পাশাপাশি বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশের মার্কিন কর্মীদের পরিবারকেও ফিরিয়ে আনা হয়েছে। ইসরায়েলি হামলা বন্ধ না হলে পাল্টা জবাব দেয়া অব্যাহত রাখবে ইরান। আঘাত আসবে ইরানে হামলায় ইন্ধন দেয়া সবার উপরই, এমন বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার ইসরায়েলি হামলা শুরুর পর তেহরানের এমন মন্তব্য করেন আরাকচি। আসমাতুলি, নিউজ 24। আরও একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 249 জন। একই সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন 26 জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর এখন পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হলো 5,988 জন। আর করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 29,503 জনে। দেশে করোনার পাশাপাশি উদ্বেগজনক হারে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে প্রতিদিন 80 থেকে 100 জনের নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষাও করা হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় ওষুধপত্র, প্লাটিলেট কিট, জনবল ও স্থান সংকটের ব্যাপারেও নানা উদ্যোগ হাতে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্ষা এলে প্রতি বছরই বাড়ে ডেঙ্গু সংক্রমণের হার। দেশে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি বেড়েছে কোভিড সংক্রমণও। চলতি বছরের মে মাসে দেশে করোনার নতুন ধরন XFG-XFC-তে আক্রান্ত রোগীও শনাক্ত হয়, যা শক্তিশালী ওমিক্রনের JN1 ভ্যারিয়েন্টের নতুন ধারা। রবিবার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভিড় দেখা গেছে, যার মধ্যে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, সর্দি কাশি রোগী ছিল বেশি। তাই হাসপাতালে করোনা পরীক্ষা করতে এসেছেন রোগীরা। আমার ঠান্ডা এবং কিছু শুকনা কাশি আছে আর কি, ওইটার জন্য একটু হসপিটালে আসলাম এবং চিকিৎসা নিচ্ছি আর কি। 4 দিন ধরে জ্বর, ঠান্ডা, তারপর বমি ছিল, তো এই কারণে আজকে টেস্ট করাতে আসছি। এদিন কোভিড-19 আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হওয়াদের অধিকাংশই বিভিন্ন হাসপাতাল থেকে এসেছেন। হাসপাতালটির পরিচালক জানান, বর্তমানে ক্রমাগত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যে কারণে আইসিইউ সহ নিরবিচ্ছিন্ন অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। জানান, নমুনা পরীক্ষায় কিটের কোনো সংকট নেই। আমাদের প্রত্যেকটা বেডের পাশেই কিন্তু অক্সিজেন লাইন রয়েছে। অ্যাজ ওয়েল এজ আমাদের একটা ভিআই প্ল্যান্ট রয়েছে, যেখান থেকে আমরা সরাসরি অক্সিজেন সাপ্লাই পাই। আর ব্যাকআপ হিসাবে আমাদের মোর দেন 600 অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এছাড়াও আমাদের এডুকেট নাম্বার অফ নেজাল ক্যানুলা রয়েছে, যেটা হাই ফ্লো নেজাল ক্যানুলা, এবং আমাদের কিন্তু 44 অক্সিজেন কনসেন্ট্রেশনও রয়েছে। ডেঙ্গু ওয়ার্ডেও দেখা যায় ভর্তি হয়েছেন অনেকেই। পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনে স্বাস্থ্যকর্মী বাড়ানোর কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। নির্ভরতা আর ভরসার অপর নাম যেন বাবা। পৃথিবীর ছোট ও মধুর শব্দ। সেই বাবাকে ভালোবাসতে আলাদা দিন লাগে না, তবু একটা দিন নির্দিষ্ট করে দিলে মন্দ কি?
বাবা দিবসে বাবাদের গল্প জানাচ্ছেন শাফিয়াজ রাসনা। কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে বাবা মানেই নির্ভরতা, মধ্য দুপুরে স্নেহের পুকুর, বয়সে রোগে শোকেও সন্তানের কাছে বাবা যেন বিশাল বটবৃক্ষের ছায়া। বাহিরে ইস্পাত কঠিন, ভেতরে যার মমতার আধার। গণমাধ্যম কর্মী জাকিয়া, বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। বাবা মেয়ের ছোট্ট সংসার, মেয়ে কাজে যাবার সময় এগিয়ে দেন চশমা, আবার একসঙ্গে গল্পেও মেতে থাকেন অবসর সময়ে। বাবা হচ্ছে ভরসা, আশ্রয়, প্রশ্রয়, অনেক বেশি শাখা প্রশাখাওয়ালা একটা বট গাছ। সেই অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম। বাবার সাথেই গড়ে ওঠে প্রতিটি সন্তানের কত প্রথমের গল্প। ভিন্ন ভিন্ন অনুভূতির মিথস্ক্রিয়ায় সন্তান বাবা পাড়ি দেয় দীর্ঘ সময়। স্কুল, কলেজ, শপিং মল, হাসপাতাল। বয়সের সাথে পাল্টে যায় সম্পর্কের সমীকরণ। বাবা সন্তান নির্ভরতা থেকে কখনো কখনো হয়ে যায় বন্ধু। তবে সম্পর্কের ভিতটা বন্ধুত্বে দাঁড়ালেও অনেক সময় সহজে বলা হয় না, বাবা তোমাকে ভালোবাসি। সে ছোট্টবেলা থেকে আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি, কিন্তু আমার আব্বুকে কখনো বলতে পারিনি যে আব্বু আপনাকে আমি অনেক ভালোবাসি। সুন্দরভাবে সুন্দর পরিবেশে গড়ে উঠবে, এটাই বাবাদের একমাত্র চাওয়া পাওয়া থাকে। বাবাকে ভালোবাসতে আলাদা দিন লাগে না, তবু একটা দিন নির্দিষ্ট করে দিলে মন্দ কি? শাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরছে খেলার খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর। শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুশীলন করেছে টাইগাররা। গলের স্মৃতিতে মুশফিকের ফিরে আসার প্রত্যয়। তবে ভোগাতে পারে মিরাজের জ্বর। বিকল্প প্রস্তুত করছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। নাহিদ রানাদের নিয়ে বিশেষ ক্লাস করেছেন শন টেইট। গল থেকে আশিক সারওয়ারের রিপোর্ট। গলে বাংলাদেশ দলের প্রথম প্র্যাকটিস সেশন, যথারীতি সবার আগে মাঠে হাজির মুশফিকুর রহিম। এ মাঠে এই মুশফিকের ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে। তবে এই মুহূর্তে ছন্দ হারিয়ে বেশ চাপে তিনি, এমনকি দল থেকে বাদ পড়ার শঙ্কাও রয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারের। তবে দলের হেড কোচ ফিল সিমন্স মুশফিককে নির্ভর থাকতে বলেছেন। তার কাছে আমার একটাই আশা, সে যেন খেলাটাকে উপভোগ করে। সর্বশেষ এখানে যখন খেলেছে সে খেলাটা উপভোগ করেছে। আমি এটাই চাই, তার প্রতি প্রত্যাশা অন্যদের চেয়ে বেশি। শ্রীলঙ্কায় প্রথম প্র্যাকটিস সেশনে টাইগাররা ছিলেন ভীষণ সিরিয়াস। নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগেই শান্ত লিটনরা অনুশীলনে এসেছেন। তবে সে সময় মিরাজকে দলের সঙ্গে দেখা যায়নি। জ্বরের কারণে নতুন ওয়ানডে ক্যাপ্টেন অনুশীলনে যোগ দেননি। গল টেস্টে মিরাজ খেলতে পারবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। দলের সেরা ক্রিকেটারকে না পাওয়াও চিন্তার কারণ। যদিও মুশতাক আহমেদ বিকল্প তৈরি করছেন। লম্বা সময় নাইমের সাথে কাজ করেছেন। অভিজ্ঞ তাইজুলের সাথে নাইমই মিরাজের বিকল্প হতে পারেন। গলের স্পিনিং ট্র্যাকে পেসারদের কঠিন পরীক্ষা দিতে হবে, আর তাই পেসারদের নিয়ে শন টেইটের বিশেষ ক্লাস, যেখানে নাহিদ রানা বাড়তি গুরুত্ব পেয়েছেন। আমি চাই সে যেন উন্নতি করতে থাকে। সে অনেক তরুণ, আরো অনেক শেখার সুযোগ আছে। দলে এখন শন টেইটও আছে কোচ হিসেবে। নাহিদের জন্য যা উন্নতির দারুণ সুযোগ। শ্রীলঙ্কার বিপক্ষে দলে জায়গা পেয়েছেন ইবাদত হোসেন। লম্বা সময় ইনজুরিতে ছিলেন। দলে ফিরে আবারও পুরনো মেজাজে সিলেট এক্সপ্রেস। ইবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে দেখতে মুখিয়ে আছি। গল টেস্টে ফলাফল পেতে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে। গলের আকাশে এই রোদ, এই বৃষ্টি। যদিও বাংলাদেশ দল আজ দারুণ একটা প্র্যাকটিস সেশন কাটিয়েছে। আগামীকাল শান্ত লিটনরা আরো একবার নিজেদের ঝালিয়ে নেবেন। সেখানে মেহেদী হাসান মিরাজও হয়তো থাকবেন। দলীয় কোচ এমনটাই প্রত্যাশা করেছেন। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।